ভালো ভালো অ্যাক্টররা যখন থার্ড ক্লাস কোনো মুভি নিয়ে কাজ করে তখন খুব আফসোস লাগে যে তারা কি টাকা ছাড়া কিছু বোঝে না নাকি বন্ধুত্বের খাতিরে মুভিটা করছে। একটা মুভি হিট বা ভালো হওয়ার পেছনে লিড অ্যাক্টরদের যতটা হাত থাকে ততটাই হাত থাকে সাপোর্টিং অ্যাক্টরদের। সাপোর্টিং রোলে তারা ভালো করে বলেই মেইন ক্যারেক্টারটা ফুটে ওঠে। তার মানে তারা মোটেও কম নয় বা তাদের আন্ডার এস্টিমেট করা যাবে না। বাট সেই অ্যাক্টররাই যখন আন্ডার রেটেড বা থার্ড ক্লাস কোনো মুভি নিয়ে কাজ করে তখন খুব খারাপ লাগে তাদের জন্য যে এটা কি করলো। কথা বলছিলাম জগপতি বাবু, অনুসুয়া ভরদ্বাজ, কবির দুহান সিং অভিনীত একটা মুভির ব্যাপারে। মুভি কেমন, তাদের অভিনয় কেমন তা আপনাদের আলাদা করে বলতে ইচ্ছে করছে না। আপনারা দেখলেই বুঝে যাবেন ডিরেক্টর কি করেছে বা কেমন হেগেছে। বাকি মুভির টপিকটা ভালো, আলাদা কিছু করার ট্রাই করেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ক্রাইম থ্রিলার মুভি, সেদিকেই বেশি ফোকাস দিয়েছে। তো কোনো ধরনের নিউড, কিসিং, হট বা ভালগার সিন একদমই নেই, বা বলা যায় রোমান্সের কোনো কাহিনী নেই। সেদিক থেকে সবাই মিলে দেখতে পারবেন একসঙ্গে, নো প্রবলেম। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার তেলেগু মুভি নাম সিম্বা এর ব্যাপারে। মুভির শুরুতে আমরা একটা কিউটিকে দেখি যে স্কুল ড্রেস পরে বাইরের দিকে তাকিয়ে আছে। বাহিরে বৃষ্টি পড়ছে, পাশে তার মা টিফিন রেডি করছে। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার অনুসুয়া ভরদ্বাজ অর্থাৎ আকশিকার। নাকি চিনেছেন? আরে পুষ্পা মুভিতে মঙ্গল শ্রেণীর বউ ছিল দীক্ষা, ইনি সে। পিচ্চি বলে সারা রাত বৃষ্টি পড়লো, কত খুশি ছিলাম আজ স্কুলে যেতে হবে না, যেই সকাল হলো বৃষ্টি থেমে গেল। এটা কেমন কথা হলো? একদম তাই, আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। কত আশা করতাম, দোয়া দরুদ পড়তাম যেন বৃষ্টি না থামে, কিন্তু কপাল খারাপ, একবারে সময় মতো বৃষ্টি থেমে যেত, স্কুলে যেতেই হতো। যাক, আকশিকার এই একটাই মেয়ে, হাজব্যান্ড একটু ফিজিক্যালি আনফিট, পায়ের সমস্যা। আকশিকা সবকিছু ম্যানেজ করে। সে একটা প্রাইভেট স্কুলের টিচার। বরকে খাইয়ে দাইয়ে আদর মাদর করে মা মেয়ে বের হয় স্কুলের জন্য। পথে সোসাইটির সবাই যেভাবে আকশিকার সঙ্গে কথা বলে তাতে বোঝা যায় সে সবার ফেভারিট, বা সবার সঙ্গে তার খুবই একটা ভালো সম্পর্ক, বা সে খুব ভালো একটা মানুষ। ক্যামেরা স্কুলে আসে, এক পিচ্চি তার ক্লাসমেটের জন্মদিন উপলক্ষে একটা গাছ গিফট করে। তাদের আরেক ফ্রেন্ড সেটা আবার ফেলে দেয় কম দামি গিফট দেখে। তখন ম্যাডাম এসে বুঝায় যে গাছ কতটা প্রয়োজনীয়, আর এটাই সব থেকে বেস্ট গিফট। সবাইকে বুঝায় গাছের প্রয়োজনীয়তা, সবাই বোঝে। আকশিকা ক্লাস শুরু করে। ক্লাসের আর কি দেখবো, বেলা গড়িয়ে স্কুল ছুটি হয়ে যায়। আকশিকা বাসায় যাবে, দেখে তার মেয়ে একটা পিচ্চির সঙ্গে এখনো খেলছে। আশিকা জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমাকে কেউ নিতে আসেনি? পিচ্চি বলে তার খালা আসবে, বাট কেন জানি লেট হচ্ছে। কথা শেষ হতে না হতেই পিচ্চির খালা আসে। সরি ম্যাডাম, একটু কাজ ছিল তো তাই একটু লেট হয়ে গেল। সরি, আরে সমস্যা নেই। সে কি করে, দুজনের মাঝে কথাবার্তা হয়, হাই হ্যালোতে দুজনের পরিচয় হয়। দিদির নাম ঈশিতা। স্কুল থেকে ফিরে রাতে ঘুমানোর পর আকশিকার চোখ একটু নড়তে থাকে। নড়তে সে কিছু সিন দেখতে পায় আর একটু পর চমকে ওঠে। তারা ওঠাতে নারেশও জাগনা পায়। কি আবার সেই স্বপ্ন দেখেছ? আচ্ছা, ড্রপ দিয়ে ঘুমিয়ে পড়ো, কাল আবার বাজারে যাবা। মেডিসিন নিয়ে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বাজারে যেতে বের হয়। সিগন্যালে একটু গাড়িটা থামে। পেছন থেকে এক ভদ্রলোক তার গাড়ির সঙ্গে লাগিয়ে দেয়। আরে মিয়া, সরি ম্যাডাম, সরি। আকশিকা চুপ থাকে। লুকিং গ্লাসে নজর পড়তে লোকটাকে দেখতে পায়, আর তার চোখের মাঝে কি যেন হয়ে কাট করে কিছু সিন আমাদের দেখায়। তারপর থেকে আকশিকার রিয়াকশন একেবারে পাল্টে যায়। সে লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, নজর ফেলছে না। লোকটা কিছু বুঝতে পারছে না। একটু পর সিগন্যাল ছেড়ে দেয়। আকশিকা তাকিয়েই থাকে। আরে দিদি যান না, সে নড়ছে না। ভাই সাহেব গাড়ি ঘুরিয়ে নিয়ে কথা বলতে যেতে থাকে। লোকটা কার সঙ্গে যেন মেয়ে নিয়েই কথা বলছিল। একটু পর লক্ষ্য করে সিগন্যালের সেই মহিলাটা তাকে ফলো করছে। প্রথমে লোকটা নর্মালি নাই, বাট একটু যাওয়ার পর যখন দেখে সে তাকে এখনো ফলো করছে, তার সঙ্গে ফোনে যে লাইনে ছিল তাকে বলে, আরে আজকের পার্টি পেয়ে গেছি, তুই রাখ, বলে গাড়ি একটা কনস্ট্রাকশন এরিয়াতে নেয়। আকশিকাও তার পিছে যায়। গাড়ি চিপায় এসে থামে। দিদিও এসে থামে। ভাই সাহেব বের হয়ে দিদির কাছে যায়। কি ব্যাপার বেবে, খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে আমাকে, চলো ওপরে চলো, ব্যবস্থা আছে, বলে যেই কোমরে হাত দিতে যাবে আকশিকা হাত ধরে দে একটা থাপ্পড়। মার খেয়ে ছেলে রাগ উঠে যায়। আমাকে মারলি? এসে সেও একটা মারে। এরপর দিদি একটু কাপড় চিপিয়ে ভাই সাহেবের একেবারে লস অ্যাঞ্জেলেস বরাবর মেনে দেয়। গো, সিরিয়াস মুডে আসি। মারটার দিয়ে ভাই সাহেবকে একেবারে চিৎ করে ফেলে। এরপর শেষে রড দিয়ে তার গলায় পোষ মেরে দেয় যাতে ভাইয়ের খেল খতম। তারপর দিদি দাঁড়িয়ে মাথাটা একটু এমন করে স্কুটার নিয়ে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে যায়। সিন পার্থা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আসে, যেখানে বড় বড় সব মাথারা মিটিং করছিল। একজন এসে খবর দেয় লোকিকে কেউ মেরে ফেলেছে। শুনে সবাই চমকে ওঠে, আর তাদের মাঝে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার কবির দুহান সিং অর্থাৎ পার্থার সঙ্গে ওই লোকটা মানে লোকির সম্পর্ক ছিল, সেটাও আমাদের একটু দেখানো হয়। নিউজে বলছে লোকি ওরফ লোকেশ্বর রাও, যে পরিবেশ দূষণ পর্ষদের চেয়ারম্যান ছিল, তাকে কেউ গলা কেটে মেরেছে। সেই নিউজ নারেশও তার মেয়েকে নিয়ে দেখছে। আকশিকা বাজার করে বাসায় ফিরে নিউজে এমন রক্তাক্ত ছবি দেখে বলে, আরে এসব কি দেখাচ্ছ বাচ্চাকে, বলে সে টিভিটা অফ করে দেয়। পুলিশ তার কাজে লেগে পড়েছে। একটু পর এসপি অনুরাগ আসে। সবকিছু খুঁটে মুটে দেখে একটা চুল পায়। তারপর কিভাবে কোন হাতিয়ার ইউজ করা হয়েছে একটা ধারণা করতে থাকে।
এরপর সিকিউরিটি গার্ডকে ধরে, কখন এসেছিল, সঙ্গে কে ছিল। গার্ড বলে সে একাই ছিল গাড়িতে, পিছনে স্কুটিতে একজন মহিলা ছিল। মহিলা এখানে কেন? এই জায়গায় মহিলার কি কাজ? গার্ড বলে সাপ তো মাঝে মাঝে নিয়ে আসে, আজও তেমনই এনেছিল, এই জন্য আমিও কিছু ভাবিনি। এখন মহিলা কেন এখানে আনে? কাকু ইশারা করলে এসপি উপরে গিয়ে দেখে এখানে তো বাসর সাজিয়ে রেখেছে। খুব ভালো কথা, তার মানে পার্টির আঙুর খাওয়ার অভ্যেস আছে। যাক, অনুরাগ তার লোকদের বলে লোকি লাস্ট লল লাকে লড়েছিল লজ নাও, বুঝেছেন তো? আর এই রোডের আশেপাশে সব সিসিটিভির ফুটেজ কালেক্ট করো। এরা কালেক্ট করুক। ক্যামেরার সামনে আনে আরেক ক্যারেক্টার ফাজিলকে। সেও লোকের মৃত্যুর নিউজ নিয়ে কি যেন করছে। বস এসে তাকে এই কেস দেখতে বলে, হয়তো তারা কোনো নিউজ এজেন্সি চালায়। বসের সঙ্গে কথাবার্তা বলে ফাজিল ভিতরে এলে আমরা দেখি ঈশিতাও এখানে। দুজনের কথাবার্তা আর জলাজলিতে বুঝতে পারি ফাজিল ঈশিতাকে একটু পছন্দ করে, কিন্তু মনের কথা তাকে খুলে বলতে পারে না। না পারুক, ভয় লাগার অধিকার তার আছে। সিন পরের দিন স্টেশনে নিয়ে আসে। অনুরাগের সহকারী আপডেট দেয় তারা যেমন ধারণা করেছিল সেটাই হয়েছে। লক্ষ্মীর মেয়ের নেশা ছিল, প্রায় সে সেখানে নিয়ে আসতো। যাক, লাস্ট কল সেই ব্যাপারেই ছিল তীর্থের সঙ্গে। তীর্থকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট পার্থার ছোট ভাই। আঙুলের ছাপ আর চুলের ফরেন্সিক রিপোর্ট মতে অপরাধী একজন মহিলা, যার বয়স 30+ হবে। আশেপাশের যত ফুটেজ পেয়েছি কালেক্ট করেছি, চলুন দেখা যাক। অনুরাগ ফুটেজে দেখে সিগন্যাল থেকে মহিলাটা তাকে ফলো করছিল। ক্যামেরা অনেকটা দূরে ছিল, তাই ফুটেজ জুম করা যাচ্ছিল না বেশি, যার কারণে তার চেহারা বোঝা যাচ্ছিল না, বা হেলমেট ছিল হয়তো ওই জন্য চেহারা বোঝা যাচ্ছিল না। বাকি সে কোন গলি দিয়ে ঢুকেছে, কোন রাস্তা দিয়ে পার হয়েছে সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু এটা দিয়ে তো কিছু হলো না। ফাজিল স্পটে গিয়ে ছবি তুলে নাই। ওদিকে আজও ঈশিতা আসতে লেট করছে, তাই এরা তার জন্য অপেক্ষা করছে। একটু পর সে আসে। পরের দিন যখন আবার আকশিকার সঙ্গে ঈশিতার দেখা হয়, তো দুজনের মাঝে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এই জন্য ঈশিতা ফাজিলের ব্যাপারে বলে যে ছেলেটা তার সঙ্গে এমন করে। আকশিকা শিখিয়ে দেয় সে তোমায় পছন্দ করে, তুমি কথা বলো বুঝতে পারবে। আকশিকার কথা মতো ঈশিতা ফাজিলকে পরের দিন একটা লেকে ডাকে। দুজনের মাঝে কথা হয়, এক কথা দুই কথায় ফাজিল মনের কথা বলে দেয়, দ্বিতীয় গলে যায় আর শুরু হয় হুক্কা হুয়া। আমরা আর গভীরে না যাই, সামনের দিকে এগোই নাকি। সিন 2 দিন সামনে নিয়ে আসে একটা শপিং মলে, যার সিসিটিভিতে বসে বসে মেয়েদের দেখছে এরা, মানে মলটা এদেরই হয়তো। মুভির আরো কিছু ক্যারেক্টার এখানে বের হয়। টাকলার নাম ধরানি এদিকে এসে বলে আরে লাইভ দেখ, ওখানে ক্যামেরা কি দেখবি। ক্যামেরা নিচে এলে আমরা দেখি ঈশিতা আর ফাজিল। জরুরি একটা ফোন এসেছে, তাই কথা বলতে বলতে ফাজিল একটু ভিতরে যায় যে কথাও বলে আসি, টাঙ্কিটাও খালি করে আসি। তখনই আমরা দেখি আকশিকা সেই মলেই জামাই বাচ্চা নিয়ে আসলো। আকশিকা ভিতরে যেতে আবার দেখি অনুরাগও আসলো। অনুরাগ ভিতরে এসে তীর্থের কথা বললে গার্ড অনুমতি নিয়ে উপরে যেতে বলে। এরা এদিকে কেনাকাটা করছে। অনুরাগ উপরে আসে। মিস্টার তীর্থ, লক্ষ্মীর কেসের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। জি বলুন। অনুরাগ বলে শেষবার তার আপনার সঙ্গে কথা হয়েছিল। কি কথা হয়েছিল আপনাদের মাঝে? তীর্থ বলে এমনি, জরুরি কিছু না। অনুরাগ বলে মশাই, আপনার কাজ বলা কি কথা হয়েছে আপনাদের মাঝে, জরুরি কতটা সেটা আমায় ভাবতে দিন। টাকলা রেগে যায়, আবে তুই কে বে যে তোকে বলতে হবে? চল যা, যে কাজ তোকে দেওয়া হয়েছে সেটা কর, খুনিকে খুঁজে বের কর। পুলিশের সঙ্গে বেশি কথা বললে ঝামেলা হতে পারে, তাই তীর্থ তাকে ঠান্ডা হতে বলে। অনুরাগ আরো কিছু জিজ্ঞেস করবে, টাকলার ফোন আসে, সে কথা বলতে বলতে সেখান থেকে বের হয়ে যায়। আকশিকা কাকে যেন কিছু ইশারা করে দেখাতে গিয়ে টাকলার সঙ্গে তার হাত লেগে যায়। টাকলা সরি মরি বলে যেতে থাকে, আর তাকে দেখে আকশিকার মাঝে একটা পরিবর্তন আসে। সে একেবারে স্থির হয়ে যায়। দেখতে দেখতে তার পিছু নেই, আর একটু সামনে যেতেই দেখি ফাজিল বুক ধরে সেখানে দাঁড়িয়ে, মানে তার হার্ট বিট বেড়ে গেছে। আকশিকা তাকে ক্রস করতেই দেখি সেও তার পিছু নেয়। টাকলা হিসু করতে এসেছে, শেষ করে পেছনে দেখে এরা দাঁড়িয়ে। ফাজিল তো ঠিক আছে, কিন্তু আকশিকা জেন্টস টয়লেটে কি করছে এই জন্য টাকলা মজা নিচ্ছে। আরে ভাই, তুই কি জায়গা পাসনি, এখানেই নিয়ে এসেছিস? কথা শেষ হতে না হতেই আকশিকা একটা ঘুষা মেরে চোপা ফাটিয়ে দেয়। তারপর ফাজিল ধরে আর শুরু হয় মারামারি। দুজন মিলে তাকে ইচ্ছে মতো খেলায়, আর কেলাতে কেওড়াতলি পাঠিয়ে দেয়। অনুরাগ এরা এখনো কথা বলছেই, একজন দৌড়ে এসে খবর দেয় স্যার, ধরেননি স্যারকে কেউ মেরে ফেলে রেখে গেছে। দে দৌড়, পুরো মলে তো হইচই উঠে যায়। মানুষ দৌড়াদৌড়ি শুরু করেছে, যে যার মতো পালাচ্ছে। ঈশিতা নারেশ আর পিচ্চিকে নিয়ে আকশাকে খুঁজতে ভিতরে এসে দেখে এরা এখানে দাঁড়িয়ে। লোকজন ছোটাছুটি করছে, কিন্তু এরা চুপচাপ দাঁড়িয়ে আছে। পিচ্চি তার মাকে ডাক, আশিকার খবর নেই। পরে হাত ধরে ঝাঁকি দিলে যেন সে হুঁশে ফিরে এলো, এমন একটা সিচুয়েশন। ঈশিতাও যখন ফাজিলকে ঝাঁকি দেয়, সেও যেন হুঁশে ফিরে আসলো, এমন এক অবস্থা। আরে তোমরা এখানে কি করছো? মলে মার্ডার হয়েছে, চলো চলো চলো। ওদিকে তীর্থ এসে দেখে তার পার্টনার না ফ্রেন্ড চিত হয়ে পড়ে আছে। অনুরাগ এখানেই ছিল, তারপরে এমনটা হলো, এটা খুবই দুঃখজনক। তীর্থ গিয়ে আগে তার ভাইকে ফোন করে বলে এই ঘটেছে। ধরনী মরার কথা শুনে পার্থ চমকে ওঠে, কিভাবে কি হলো কেউ জানে না। অনুরাগ তার লোকদের আশপাশ ভালো করে দেখতে বলে, আর সে নিজে কিছু অবজার্ভ করে যে কিভাবে কি ঘটেছে। তার চোখের সামনে সেম ভাবে সিনগুলো ভেসে ওঠে, মানে সে তো পানি বাবা, পানিতে ফু দিল আর সবকিছু দেখতে পেল। যাক, সবকিছু দেখে অনুরাগ বলে এবার দুজন ছিল,
যেভাবে ভাঙচুর করা হয়েছে নিশ্চয়ই সঙ্গে কোনো ছেলে মানুষ ছিল, কারণ একটা মেয়ের পক্ষে এগুলো করা সম্ভব না। পায়ের ছাপ দেখে মনে হচ্ছে ওই মেয়েটাই। বাকি আরো কিছু দেখছিল, পার্থার কল আসে, আর সে কি বলবে, পাওয়ার দেখাতে থাকে পরপর আমার 2টা লোক মারা গেল, তোমরা কি বসে বসে ঘাস কাটছো নাকি, তোমরা যদি অ্যাকশন নিতে না পারো বলে দাও, আমার লোকদের আমি লাগিয়ে দিব বলে তাকে হুমকি টুমকি দেয়। অনুরাগ কিছু বলে না যে সময় আসুক তোকেও দেখে নিবনে। মাঝে আবার 2 দিন পার হয়ে যায়। অনুরাগ অফিসে এসে রুমে ঢুকতে যাবে, কেন জানি থেমে যায়, কিছু একটা মাথায় এসেছে। কি, এই যে হেলমেট। অনুরাগ এসে হেলমেটের মালিককে বলে সে এটা কই পেয়েছে, কারণ সেম লগো বসানো হেলমেট তারা সিসিটিভির ওই মহিলার মাথায় দেখেছে। লোকটা বলে এটা একটা এনজিও থেকে স্বেচ্ছাসেবকদের দিয়েছে। কোন এনজিও, কতদিন আগের কথা? লোকটা বলে সেফ ড্রাইভ নামে একটা এনজিও, এই তো 2-1 মাস আগের কথা। অনুরাগ তার অফিসারকে সেই এনজিওর অফিসে গিয়ে হেলমেট বিতরণ অনুষ্ঠানের সব ডিটেলস নিয়ে আসতে বলে। সে চলে আসে। এদিকে অনুরাগ আগের ফুটেজগুলো আবার চেক করছে, সঙ্গে ট্রাফিকের ফুটেজগুলোও দেখছে, যাতে আকশিকা কোথায় কোথায় যায় সেটা দেখতে পায়, যাতে আন্দাজ করতে পারে সে কোন এলাকায় থাকে। একটু পর এনজিও থেকে অফিসার এসে জানায় অনুষ্ঠানে যে কজনকে হেলমেট দেওয়া হয়েছিল তাদের লিস্ট এনেছি। অনুরাগ মলের ফুটেজ দেখতে থাকে, যেখানে দেখা যায় আকশিকা তার হাজবেন্ড নিয়ে মলে ঢুকছে। তাকে দেখে অফিসার বলে, স্যার এই মহিলাই তো মনে হচ্ছে এখানে, দেখুন দেখুন এনজিওতে হেলমেট দেওয়ার সময় উঠানো ছবিতে আকশিকাকে স্পষ্ট দেখা যাচ্ছে। অনুরাগ বাকি ফুটেজ দেখে, যেখানে দেখা যাচ্ছে আকশিকার ধরনের পিছে যেতেই ফাজিলও তাদের পিছে ওয়াশরুমে চলে যায়। তারপরে তো সে মারা যায় আর এরা দুজন বের হয়ে আসে। এরা ক্লিয়ার হয়ে যায় এই দুজনেই খুনি। মলে শপিং করেছিল যে কার্ড দিয়ে, সেটা ডিটেলস বের করলে তো তাদের ঠিকানা পাওয়া যাবে। সব রেডি তো, দেরি কিসের, যাওয়া যাক। পরের দিন ছিল টিচার্স ডে। সেই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে বেস্ট টিচার হিসেবে আকশিকার নাম সিলেক্ট করা হয়েছে। ওদিকে অনুরাগ বের হয়েছে আকশিকাকে ধরতে। আকশিকাকে কিছু কথা বলতে বলা হয়, সে বলছে। এদিকে আবার ঈশিতা আর ফাজিলের বিয়ের আয়োজন শুরু হয়েছে আজকেই। সব ঠিকঠাক চলছে, আকশিকাকে সম্মানে দেওয়া হয়, সবাই তো অনেক খুশি, তালিবালি মারছে। অনুরাগ সেখানে পৌঁছে যায়। অফিসার এখানে কেন জানতে চাইলে অনুরাগ বলে, আপনাদের বেস্ট টিচার অ্যাওয়ার্ড পাওয়া ম্যাডামকে নিতে এসেছি, তাকে থানায় যেতে হবে। এটা শোনার পর কেমন রিয়াকশন হতে পারে সবার, তা দেখায় ঈশিতার রিয়াকশনে। মানে ফাজিলকে ধরার জন্য আরেকটা টিম চলে গেছে। বেচারার বিয়ে, কি মজা মস্তি করবে, পুরো পরিবেশ একবারে গলাটে হয়ে গেল। যাক, এবার ওপর সব লোক তো অবাক, এটা কি বলছে পুলিশ, তাদেরকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু যে যাই মনে করুক, তাদের কি, পুলিশ তাদের টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। ফাজিলকে ধরাতে ঈশিতা বেশি কষ্ট পায়, আর আকশিকাকে ধরাতে তার মেয়ে ও হাজবেন্ড। বাট কিছু করার নেই, থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে মিডিয়া সেখানে জমা হয়ে যায়, আর সেই নিউজ ছড়িয়ে পড়ে চারিদিকে, যেখানে আকশিকা আর ফাজিলকে দুজন মানুষের খুনি হিসেবে দেখানো হচ্ছে। সেই নিউজ পার্থা থেকে অনুরাগকে ফোন করে, কিন্তু সে ফোন রিসিভ করে না। অনুরাগ এফআইআর রেডি করতে বলে, কাল অপরাধীদের কোর্টে উঠাবে। বাইরে আকশিকা আর ফাজিলের লোকজন জমা হয়েছে, তারা ভেতরে যাবে। তারা কিছু করেনি, নির্দোষ, তাদের হুদায় ধরে আনা হয়েছে। অনুরাগ বোঝায়, দেখুন এখনো কোর্টের প্রমাণ হয়নি তারা অপরাধী, সাসপেক্ট হিসেবে আমরা তাকে ধরেছি। আপনারা কোর্টে আসুন, ভালো লয়ার দিয়ে তাদের নির্দোষ প্রমাণ করে নিয়ে চলে যান, আমার তো কোনো সমস্যা নেই, আমি তো জাস্ট আমার ডিউটি করছি বলে সে তার মতো চলে যায়। পার্থা কমিশনারকে ফোন করে বলে তার জন্য তাকে কাজ করতে হবে। কি কাজ? যে দুজন ধরা পড়েছে তাদের তার হাতে তুলে দিতে হবে। কমিশনার বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি বলে সে তার একটা অফিসার জায়েদ খানের 2D ভার্সন সাবরওয়ালকে ডেকে আজকে কোনো বড় কেস আসছে কিনা জানতে চায়। সে বলে তেমন কিছু নেই স্যার, তবে কিছুক্ষণ আগে একটা কেস এসেছে, ওই হাইকোর্টের জজ অমুকের নাতি অ্যাক্সিডেন্ট করেছে সেটা। কমিশনার বলে ঠিক আছে তুমি যাও, আমি তোমায় পরে ডাক বলে সে অনুরাগকে ফোন করে এই কেস থেকে সরে যেতে বলে। অনুরাগ তো অবাক, স্যার কি বলছেন, আমি সবকিছু করলাম, এত দূর অব্দি এলাম, আর এখন? কমিশনার বলে তুমি অনেক কিছু করেছো, সব ঠিক আছে, কিন্তু এখন তোমার জন্য একটা জরুরি কেস আছে, তো তুমি ওই কেস থেকে সরে যাও, তোমার জায়গায় সাবরওয়াল এই কেস দেখবে। কমিশনার অনুরাগের কোনো কথাই শোনে না। অনুরাগের সন্দেহ হয় নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তা না হলে এত তাড়াহুড়ো করে তাকে সরাচ্ছে কেন। সে তার 2 সহকারীকে লেগে থাকতে বলে, যে কোনো আপডেট পেলেই যেন তাকে জানানো হয় বলে সে চলে যায় অ্যাক্সিডেন্টের স্পটে। কনস্টেবল তাকে বোঝায় কি কি ঘটেছে, কিভাবে ঘটেছে। সব শুনে অনুরাগ হসপিটালে আসে, জজ সাহেবকে সান্ত্বনা দেয় তার নাতির জন্য। সে কেস দেখছে, ট্রিটমেন্ট তো চলছে, বাট তার অবস্থা ভালো না। একটু পর ডক্টররা এসে বলে তাদের দ্বারা এই কেস দেখা সম্ভব না, ডক্টর ইরানিকে ডাকতে হবে, যে এই ব্যাপারে এক্সপার্ট আর অনেক নামি দামি। এখন জজ সাহেবের ব্যাপার, এত বড় মানুষ, যে কোনো কিছু তো করা সম্ভব। কিছুক্ষণের মাঝেই কই থেকে যেন ডক্টর ইরানি এই শহরে আসে। তারপর হসপিটালে এসে জজ সাহেবকে সান্ত্বনা দেয়, টেনশনের কিছু নেই, সে এসেছে, সে এখন দেখে নিবে কি করা যায় বলে অপারেশনের জন্য চলে যায়। ওইদিকে সাবরওয়াল পার্থার সঙ্গে কথা বলছে যে তাকে কেস দেওয়া হয়েছে, সে প্ল্যানও করে রেখেছে, আজ রাতেই তাদের বাইরে নিয়ে যাবে পেছনের গেট দিয়ে। তার মানে এ মূলত পার্থার লোকই। যাক, তার সব কথা আবার অনুরাগের সহকারী এ শুনে নাই।
এর মাঝে অপারেশন হয়ে যায় সাকসেসফুলি। জজ সাহেবের নাতি ঠিক আছে। ডক্টর তার লোকদের বলে কাল সকাল সকাল তাকে যেতে হবে, তো সে রাত হোটেলেই থাকবে। সব ঠিকঠাক আছে বলে অনুরাগও বের হয়ে যায়। তার সহকারী ফোন করে বলে স্যার এই ঘটনা, সাবরওয়াল রাতেই তাদের সাইড করার প্ল্যান করেছে পিছন দরজা দিয়ে। অনুরাগ বলে আমরা তো কিছু করতে পারবো না, তুমি একটা কাজ করো, এই নিউজ সব জায়গায় ছড়িয়ে দাও। তার আত্মীয় স্বজন রিপোর্টার সবাই যেন থানা ঘিরে থাকে, তাদের সামনে সাবরওয়াল ওদের বের করতে পারবে না। ওকে স্যার। কিছুক্ষণ পর যখন প্ল্যান মতো সাবরওয়াল আকশিকা আর ফাজিলকে নিয়ে যেতে লাগে, গেটের সামনে দেখে লোকজনের ভিড়, সবাই ছবি উঠাচ্ছে, ভিডিও করছে। এদের সামন দিয়ে এদের কিভাবে নিয়ে যাবে, কারণ এখন তো কোর্টের সময় নয়। সাবরওয়াল ফেসে যায় আর সামনের দিকে যেতে পারে না। ফোন করে মালিককে আপডেট দেয় আজ হবে না, কাল কোর্টে নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানে কাজ সারতে হবে। ওকে। পরদিন সকালে যথা নিয়মে আসামিদের বের করা হয় কোর্টের জন্য। ভ্যানে উঠিয়ে রওনা দেয়। ওদিক থেকে পার্থার ভাই তীর্থ তাদের মারার জন্য রওনা দেয়। সাবরওয়ালার কথা মতো তারা গাড়ি এমন রাস্তা দিয়ে নেয় যেদিকে সচরাচর মানুষ যায় না বা এই সময় ফাঁকা থাকে। যদিও শুনতে হাস্যকর, বাট মেনে নিন। যেতে যেতে মাঝ পথে এসে তীর্থ বাধা হয়ে দাঁড়ায়। প্ল্যান ছিল তীর্থ গিয়ে তাদের মেরে আসবে, কোর্টে বলবে কেউ তাদের উপর হামলা করেছে, বাট এখানে কাহিনী হয় একেবারেই উল্টো। তীর্থই চটকে পড়ে যায়। কেন, কি হলো, সে এমন চটকে পড়ে গেল কেন? সুপারম্যান ও সুপার ওয়েম্যান ল্যান্ড করে, মানে তারা তীর্থকেই মেরেছে। পুলিশ তাদের ধরতে যাবে, অনুরাগের সহকারী থামিয়ে দেয়, থাম। তীর্থের সঙ্গে যে 2-1 লোক এসেছিল, এরা তাদের যেভাবে মারে দেখে সবার হুঁশ উড়ে যায়। সবাইকে মারা দেখে কিছু পুলিশও এগিয়ে যায়, এরা তাদেরও বেল দেয় না। এটা দেখে তীর্থের ফেটে যায়, সে সেখান থেকে পালাতে লাগে। এরা তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে তীর্থ একটা গাড়ির সামনে এসে পড়ে যায়, যেই গাড়িতে রয়েছে ডক্টর ইরানি। ডক্টর যখন তীর্থকে দেখে সে দেখতেই থাকে। ক্যামেরা একটু ঘুরে মুড়ে এনে দেখায় ডক্টর সাহেব এখন উড়ন্ত মুডে আছে, সেও তীর্থকে মারা শুরু করেছে। মানে হচ্ছে কি এখানে? যাক, এরপর 3জন মিলে কেন জানি ঘাড় এমন করে তাকে মারতে থাকে। ক্যামেরা ঘুরাতে ঘুরাতে মাঝখানে কখন যে লোকজন জমা হয়ে গেছে, সবাই ভিডিও বানাচ্ছে, ছবি উঠাচ্ছে, আমরা কিছু বুঝতেই পারলাম না। সবাই দেখছে আর এরা 3জন তীর্থকে মেরেই যাচ্ছে। যাক, একটু পর ভোগলুর দলেরাও আসে, কিন্তু তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। হবে কি করছিস বে? সবার সামনে এরা তীর্থকে মেরে যেতে লাগে। এগুলো কথা বারে। সিন কাট করে নিউজে সেটাই দেখায় যে কিভাবে এরা সাধারণ মানুষ হয়ে মানুষকে মারছে। মানে নিউজে যা বলার বলছে, বাড়ির লোকজন তো এসব দেখে মানতেই পারছে না যে তারা এমন কিছু করতে পারে। বাট সবার সামনে যেহেতু ঘটেছে, তাই পুলিশ তাদের 3জনকে ধরে উত্তম মাধ্যম দিতে থাকে। পরে কথা হবে, আগে মেরে যাচ্ছে। যাক, ওদিকে ভাই মরার শোকে পার্থা কাতর, ডিজিপিকে ফোন করে পাঠ নিতে থাকে। পুলিশ এটা কি করলো, সে কাউকে ছাড়বে না, দেখে নেবে, এটা সেটা লেজ পিতে অনেক কিছু। ডিজিপি কমিশনারের উপর রেগে যায় যে কেস অনুরাগ দেখছিল, সে তাকে পাল্টে ছাগলকে কেন দিয়েছে। 24 ঘন্টার মাঝে এই কৈফিয়ত দিতে হবে, তা না হলে সে তার বিচে চিপায় ওঠার ব্যবস্থা করাবে। আর এই কেস এখন থেকে অনুরাগই দেখবে, এটা আমার অর্ডার। ওকে। কেস হাতে পেয়ে অনুরাগ আগে আকশিকার সঙ্গে কথা বলে, সে কিভাবে তীর্থকে মেরেছে দেখায়। আকশিকা বলে সে কিছু জানে না, কেন মেরেছে কিছুই মনে নেই তার, আর না সে লোকটাকে চেনে। অনুরোধ করতে থাকে যে সে এমনটা করতেই পারে না, বাট চোখের সামনে দেখা যাচ্ছে, এটা কি করে কেউ অবিশ্বাস করতে পারে। এভাবে 3জনের সঙ্গে অনুরাগ কথা বলে। 3জনেই বলে তারা কিছু জানে না, কেন মেরেছে তাকে, আর কেন কিছু মাথায় আসছে না তাদের, তারা কিছু বুঝতে পারছে না। কেস কোর্টে ওঠানো হয়। সব শুনে জজ সাহেব কেস আরো ইনভেস্টিগেশনের অর্ডার দেয়, আর ওই 3জনকে সাইকোলজিস্টের কাউন্সেলিং করার অনুমতি দেয়। পরের দিনে এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার, যাকে আমরা সবসময় মায়ের রোল করতে দেখেছি, গৌতমী জি। এখানে সাইকোলজিস্ট অনুজা ভোসলে। প্রথমে আকশিকার সঙ্গে কথা বলে। আকশিকা বলে সে কিছুই জানে না, তার কোনো ফিল হয়নি, সে কিছুই বুঝতে পারছে না এসব কেন হয়েছে বা সে কি করে করলো এসব, তার কোনো ফিল নাই ভেতরে। এরপর ফাজিলকে ডাকে, সে একই কথাই বলে, সে কিছুই জানে না, তার ভিতরে কেমন যেন একটা হয়, অন্যায় দেখলে সে চুপ থাকতে পারে না, হার্টবিট বেড়ে যায় এমন। ডক্টর ইরানিকে ডাকা হয়, সেও একই কথাই বলে, তার সঙ্গে কি হলো সে কিছুই বুঝতে পারলো না। বাকি কারোর সঙ্গে তার কোনো পূর্বের পরিচয় নেই, সে প্রথমবারের মতো তীর্থকে দেখলো। কথা শেষ করে ডক্টর বের হয়ে এলে অনুরাগ জিজ্ঞাসা, এসব কি? সবাই তো একই রকম কথা বলছে। ডক্টর বলে, আমারও সন্দেহ হচ্ছে, তুমি কি এদের মেডিকেল রিপোর্ট চেক করেছো? অনুরাগ বুঝতে পারছে না এসবের কি দরকার। ডক্টরের কথা মতো 3জনের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা হয়। প্রথমে আকশিকার রিপোর্ট আনা হয়, যেখানে জানা যায় আকশিকা ও তার হাজব্যান্ড একবার গুরুতর অ্যাক্সিডেন্ট করেছিল একটা গাড়ির সঙ্গে। সেখান থেকে তার হাজব্যান্ডের পায়ের প্রবলেম হয়, আর আকশিকার চোখের প্রবলেম হয়েছিল, যার কারণে তার চোখ পরিবর্তন করা হয়েছে। ফাজিলের রিপোর্ট আসে, তার সবকিছু ঠিক আছে, কিন্তু বছরখানিক আগে তার হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ম্যাডামের সন্দেহ বাড়তে থাকে, একই সময় তাদের সার্জারিগুলো দেখা যাচ্ছে। একটু পর ডক্টর ইরানির রিপোর্ট আসে, যেখানে দেখা যায় সেম সময়ে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে। কি ব্যাপার, মানুষ আলাদা, কেউ কাউকে চিনে না, অথচ একই সময়ে একই দিনে তাদের সার্জারি হয়েছে, ব্যাপারটা কি? ডক্টর সবাইকে বলা আছে, শোনো, তোমরা 3জনের বাড়ি থেকে খোঁজ নাও, এদের ডোনার কে ছিল, অর্গান তারা কিভাবে পেলো, ডোনারের নাম কি ছিল। এরা যে যার মতো কল লাগায়, খোঁজ নিতে থাকে, টানটান এক উত্তেজনা, ঘাটাঘাটি চলছে। একটু পর ভাই সাহেব এসে বলে আকশিকার চোখের ডোনার ছিল মিস্টার পুরুষোত্তম রেড্ডি।
আরেকজন এসে বলে ফাজিলের ডোনারের নামও পুরুষোত্তম রেড্ডি। ডক্টর ইরানির ডোনারও সেই লোকটাই, মানে পুরুষোত্তম রেড্ডি। সবাই তো অবাক, কিছু বুঝে ওঠার আগেই ম্যাডাম জিজ্ঞেস করে কোথায় কোথায় সার্জারি হয়েছে। তো জানা যায় তিন ঠিকানায়, মানে আলাদা আলাদা জায়গায়। অনুরাগ বলছে ডোনার তো একই, কিন্তু তার অর্গান আলাদা, এত দূর দূর ডোনেট হলো কিভাবে বুঝতে পারছি না। কম্পিউটার অপারেটর বলে স্যার এরা জীবন দান এনজিওর মাধ্যমে যোগাযোগ করে নিয়েছে, সেখান থেকেই হয়েছে, কারোর সঙ্গে কোনো লিঙ্ক নেই, এরা সবাই আলাদা। ডক্টর বলে হয়তো ভাগ্যক্রমে একই সময় রেজিস্ট্রেশন করেছিল, তাই একই সময়ে পেয়েছে। বাট তারা এইভাবে রিয়্যাক্ট করছে কেন? যাদেরকে এরা মারলো এদের সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নেই, তাহলে তাদের দেখে জ্বলে উঠলো কেন? কোথাও না কোথাও একটু ঘাবলা রয়েছে, ব্যাপারটা তো জমছে না। তাই ম্যাডাম একটু ভাবছে। অনুরাগ বলে ম্যাডাম কেননা আমরা আগে এই পুরুষোত্তম রেড্ডিকে খুঁজে বের করি, বা তার ব্যাপারে একটু খোঁজ খবর নেই যে কে এই লোকটা। করা যায়। যে এজেন্সির মাধ্যমে অর্গান পেয়েছিল সেখানে তো ডোনারের লিস্ট রয়েছে, সেখানে পুরুষোত্তম রেড্ডির ঠিকানা জেনে এরা বেরিয়ে পড়ে তার ব্যাপারে খোঁজ নিতে। এরা চলে গেলে এই ভাইসাব দেখি পার্থাকে ফোন করে পুরুষোত্তমের নাম নিতেই সে চমকে ওঠে। এদিকে এরা রওনা দিয়েছে পুরুষোত্তমের ঠিকানা মতো। একটু পর বাসায় এসে পৌঁছে, বাইরে বোর্ড লাগানো, ভিতরে গিয়ে দেখে দুইটা লোক কম্পিউটার নিয়ে মশা মারছে। অনুরাগ জিগাই এটা মিস্টার পুরুষোত্তম রেড্ডির বাড়ি না? জি স্যার। এসব কি? মুরব্বী বলে মিস্টার পুরুষোত্তম উইল করে গেছে, সে মারা গেলে তার বাড়ি এনজিওর নামে হয়ে যাবে। যেহেতু তার পুরো পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কোনো সন্তানও নেই, তো আমরা এসব দেখাশোনা করছি। অনুরাগ বলে তাদের ব্যাপারে জানে এমন কেউ কি এখানে আছে? মুরব্বী বলে গোপাল স্বামী নামে একটা লোক আছে যে পুরুষোত্তম সাহেবের সঙ্গে 10 বছর ছিল, তাকে জিজ্ঞেস করতে পারেন। কোথায় সে? সবাইকে তার কাছে নিয়ে যাওয়া হয়। এই খবরগুলো তাদেরই। পুরুষোত্তমের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে গোপাল বলে সে একজন অমায়িক মানুষ ছিল। এন্ট্রি হয় জগপতি বাবুর, তাকে তো চেনেনি সবাই। এখানে পুরুষোত্তম রেড্ডি। গোপাল বলছে যে গাছ যেন তার জীবন ছিল। পুরুষোত্তম যে গাছকে এত ভালোবাসতো যে আইএএস এর পদ ছেড়ে দিয়ে বন বিভাগের চার্জ নেয়। সে বনে আসার পর থেকে কেউ একটা গাছও ইলিগালি কাটতে পারেনি। যে গাছ কাটার চেষ্টা করেছে সে তার হাতে মার খেয়েছে। অনেক সাহস আর ভালোবাসা দিয়ে সে গাছগুলোকে আগলে রাখত। গাছের প্রতি এত ভালোবাসা আমি কখনো কোনো মানুষের আগে দেখিনি। তারপরও কিছু লোক নিজের ফায়দার জন্য গাছ কেটে বিজনেস চালাতো। পুরুষোত্তম যে প্রথমে সবাইকে ওয়ার্নিং দেয়, তারা কথা শোনে না, গায়ে লাগায় না, পরে তাদের যেভাবে মারে ওই হয়ে। আপনারা তো এমন ফাইট সিন আগে কখনো কোনো মুভিতে দেখেননি, এত জটিল ফাইট সিন। যাক, এত জটিল মারামারি দেখলে আবার আপনারা নিজেরাই শিখে ফেলবেন, কুংফু মাস্টার হয়ে যাবেন। তার চেয়ে বরং আগে যায় নাকি। কাকুর তখনও বাচ্চা কাচ্চা হয়নি, বাট তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। রিপোর্ট দেখে সে খুব খুশি হয়ে যায়। এরপর থেকে কাকু আরও গাছ লাগানো শুরু করে আর মারামারি বাদ দিয়ে একটু শান্ত থাকে, বউকে সময় দেয়। এভাবেই দিন যাচ্ছে, সময় পার হচ্ছিল। একদিন ভোরে একটা বাস আর ট্রাক মুখোমুখি হয়ে অনেকগুলো মানুষ সে বাস থেকে মারা যায়। নিউজে সেটাই দেখাচ্ছিল। কুয়াশার কারণে রাস্তা বোঝা যায়নি যাতে এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই বলা হচ্ছে নিউজে। এই নিউজটা নিয়ে পুরো দিন মিডিয়া গরম ছিল। এর মাঝে আরেকটা ব্রেকিং নিউজ আসে যে পুরুষোত্তম রেড্ডি, যাকে সবাই চেনে, সেই স্টেটমেন্ট দিয়েছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা খুন ছিল। এই বয়ান পুরো এলাকায় ঝড় তুলে দেয়। পরের দিন মিডিয়ার লোকজন পুরুষোত্তমের কাছে চলে আসে। সে এই বয়ান কেন দিয়েছে বা তার কথার কোনো প্রমাণ আছে কিনা জানতে চায়। পুরুষোত্তম বলে আপনারা সবাই শিক্ষিত, জানেন না কোন কোন মাসে কুয়াশা বেশি থাকে, কিন্তু সেপ্টেম্বর মাসেও কেন এত কুয়াশা লক্ষ্য করেছেন? কেউ কি কখন চিন্তা করেছেন? এখানে 3টা কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে, যেখান থেকে বের হওয়া ধোঁয়া এই পলিউশনের কারণ। আমি পিসিবির কাছে কয়েকবার চিঠি লিখেছি, কোনো উত্তর আসেনি। বায়ু দূষণ বোর্ডও পাত্তা দেয়নি। এই কারখানাগুলো যেই পরিমাণ পলিউশন ছড়াচ্ছে তাতে আমাদের শ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা কেউ ভাবছি না। যদি সরকার আমার কথা কানে নিত তাহলে এতগুলো মানুষের জান যেত না। সো এটা একটা দুর্ঘটনা নয়। পুরুষোত্তমের কথা মিডিয়ার মাধ্যমে সরকারের কানে যায়, আর এটার অনেক বড় একটা ইফেক্ট পড়ে যে সরকার এবার অ্যাকশন নেয়। মানে যে কারখানার কারণে পরিবেশ দূষণ হচ্ছিল সেগুলো শেষ করে দেয়। এর 2 দিন পরে একটা সেমিনারে পুরুষোত্তমজিকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়। সে দেশের কথা ভেবে, মানুষের কথা ভেবে যে কাজগুলো করছে তার জন্য তাকে সম্মান দেওয়া হবে। তার আগে দর্শকের জন্য বা সবার উদ্দেশ্যে কিছু বলতে বলে। পুরুষোত্তমজি নেচার, গাছ, পলিউশন নিয়ে অনেকগুলো কথা বলে যা সবার মন ছুঁয়ে যায়। সিন বর্তমানে আসে। গোপাল বলছে তার কিছুদিন পর এক জায়গা থেকে ফিরতে অ্যাক্সিডেন্ট হয় যাতে তারা মারা যায়। অর্গান ডোনেটের কথা আগেই বলেছিল, তাই ডোনেট করা হয়েছে। অনুরাগ বলে এত বড় মানুষের কোনো আপনজন নেই এখানে? গোপাল বলে না স্যার, তিনি একা ছিলেন, তবে তার একটা বন্ধু ছিল সুব্রমণিয়াম, যাকে রেড্ডি সাহেব সব থেকে বেশি ভালোবাসত বা ভরসা করত। সেদিন তার সঙ্গে সেও গেছিল, কিন্তু ফেরার সময় সঙ্গে ছিল না, তাই সে বেঁচে যায়। ও,
সব শোনার পর ডক্টর ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। তারপর তিনজনের ফ্যামিলির সঙ্গে কথা বলতে বলে যে অপারেশনের পর থেকে তাদের মাঝে কোনো পরিবর্তন এসেছিল কিনা। সবাই বলে বেশ কিছু ব্যাপার তাদের মাঝে পরিবর্তন দেখা গেছে। শুনে ডক্টর ম্যাডাম ব্যাপারটা নিয়ে আরও ঘাটাঘাটি করতে থাকে। অনেক ডকুমেন্ট, বাইরের দেশের কেস, সেই কেসের রায় কি হয়েছিল বা সাইকোলজিক্যালি এই ব্যাপারটা সঠিক কিনা, এসব কিছু ঘেটে ঘুটে অনুরাগকে কিছু কেস দেখায় যে পূর্বে এমন অনেক কেস পাওয়া গেছে, যাকে বলে সাইকোলজিক্যাল মেমোরি ওয়ার্ক। তারা যেভাবে কথা বলছে, যেভাবে রিয়্যাক্ট করছে, তাতে মনে হচ্ছে এই মামলা পুরুষোত্তম রেড্ডির সঙ্গে জড়িত। আমাদের আগে তার মামলা খতিয়ে দেখতে হবে যে তার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি সাজানো। তারা যে কথাগুলো বলছিল সেগুলো আবার ধনেপাতা শুনে নেয়, অবশ্যই তার বসকে জানাবে। সে সময়কার সব নিউজ পেপারগুলো আনা হয়, সবগুলো দেখে ফেলে। তারপর পুরুষোত্তম রেড্ডির পোস্টমর্টমের রিপোর্ট দেখে, যেখানে মাথায় আঘাত লাগার কারণে মৃত্যুর কথা বলা হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না, তাই অনুরাগ বলে কেননা আমরা মিস্টার রেড্ডির ফ্রেন্ড সুব্রমণিয়ামের কাছে গিয়ে তার থেকে বিস্তারিত শুনি সেটাতে কি হয়েছিল। ম্যাডাম বলে ওকে যাও। এরা বেরিয়ে পড়ে সুব্রমণিয়ামের বাড়িতে যেতে। একটু পর চলে আসে। ভিতরে যেতে এক লোক এসে ফুল নিয়ে সামনে যেতে বলে, কারণ শোক সভা চলছে। এরা এসে দেখে এটা আর কেউ না, ধারানি। অনুরাগ বলে ইনি? জি, মিস্টার সুব্রমণিয়াম। অনুরাগ বলে ইনি সুব্রমণিয়াম? এনার নাম তো ধারানি। কাকু বলে পুরো নাম ধারানি সুব্রমণিয়াম। অনুরাগ খানিকটা অবাক আবার কনফিউজ তো হয় যে একে তো সে পার্থার ভাই তীর্থের সঙ্গে দেখেছিল। মাথায় চাপ দিতে যাবে, সাইড থেকে পার্থা বের হয়ে আসে। মরার বাড়িতে তার অ্যাটিটিউড দেখুন। অনুরাগকে বলে কি কিছু বুঝতে পারছো না, চলো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি বলে সাইডের একটা রুমে নিয়ে যায়। কফি আসে। পার্থা বলে তুমি খাওয়া শুরু করো, আমি তোমায় সিক্রেট বলে দিচ্ছি। আসলে ব্যাপারটা হলো ধরেনি খুব ভালো বন্ধু ছিল। না 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 না, আমার নয়, মিস্টার পুরুষোত্তম রেড্ডির। তারপর কি হলো দেখাতে সিন পিছনে নিয়ে আসে। তো এখানে আশেপাশে যত কারখানা আছে তার বেশিরভাগ পার্থার। সেদিন তারা কারখানাতেই ছিল। তার একটা লোক এসে খবর দেয় এখানকার বন বিভাগের একজন অফিসার পুরুষোত্তম রেড্ডির কমপ্লেনের কারণে সরকার তাদের কারখানা বন্ধ করতে চলেছে। যেহেতু ম্যাটারটা পাবলিকালি হয়েছে আর রেড্ডি তাদের উপর মামলা করেছে, তাই সরকার বাধ্য হয়ে তাদের কারখানা সিজ করে দেয়। পার্থা কিচ্ছু করতে পারে না। আর সে সময় তার ইনচার্জ ছিল এই লোকই। মনে আছে এর কথা? আকশিকে শুরুতে যাকে মারলো, লোকির তাকানো দেখেই মনে হচ্ছিল শালার মাঝে 2 নম্বরই আছে। যেই কথা সেই কাজ। কারখানা সিজ হওয়ার রাতেই পার্থা তাকে গেস্ট হাউসে ডেকে নেয়। সে পুরুষোত্তম রেড্ডির সেমিনারের ভিডিওগুলো তাদের দেখায়, যেখানে রেড্ডি ওপেনলি সবার সামনে পার্থার কোম্পানি কিভাবে মানুষের ক্ষতি করছে তা বুঝিয়ে দিচ্ছে। এজন্য সরকার বাধ্য হয়েছে তাদের ফ্যাক্টরি সিজ করতে। পার্থা বলে ঠিক আছে, সে যখন ইমানদার আমিও বেঈমান, দেখে নিব। এর পরের দিন আমরা দেখি ধারানি রেড্ডির কাছে আসলো। ধারানি ছিল রেড্ডির খুব কাছের বন্ধু। ধারানি রেড্ডিকে বলে সে সেমিনারে যে ভাষণ দিয়েছে সেটা খুব ছড়িয়ে গেছে, আর সেটা দেখে একটা এনজিও তার সঙ্গে কাজ করতে চাই। আমি কথা দিয়েছি তোকে নিয়ে যাব কাল মিটিং। রেড্ডি বলে এইভাবে হুট করে। ধারানি রেড্ডির বউকে পাম দেয়, দিদি তোমার কথা ও ফেলবে না, একটু বলো না। একটু পাম শুনে দিদিও গলে যায়। বউ ইশারা করে, রেড্ডি রাজি হয়। পরের দিন তাদের নিয়ে ধারানি একটা ফার্ম হাউসে আসে। বউকে নিয়ে এসেছে রেড্ডি। ভিতরে ঢুকে এদের দেখে তো তার গায়ে রাগ উঠে যায়। এদের সঙ্গে মিটিং করতে এনেছিস আমায়? ধারানি বলে ওনারা খুব করে ধরেছে তোর সঙ্গে জাস্ট কথা বলবে, তাই চল। লোকি এগিয়ে আসে, আরে স্যার কেন রাগ করছেন, জাস্ট কথা বলে তো সবকিছু শেষ হচ্ছে না, চলুন একটু কথা বলি, বসুন বসুন। বউকে নিয়েই বসে পড়ে। স্যার কি খাবেন, চা না কফি? রেড্ডি বলে গ্রিন টি। দুজনের জন্য টি আনা হয়। পার্থা বলে কেন আপনি আমাদের পিছিয়ে পড়ে আসেন বলুন তো? আমাদের দিয়ে শুধু কি মানুষের ক্ষতি হচ্ছে? কত লোক কাজ করছে ফ্যাক্টরিতে, মেডিসিন তৈরি হচ্ছে, এটা কি উপকার না? এটা কি দেশের জন্য ভালো না? কাকু বলে ক্ষতি যদি লাভ দিয়ে পুষে যেত তাহলে না হয় কথা ছিল। কারখানার কারণে যত মানুষ মরছে, তাতে এমন কারখানা না থাকলেও দেশ চলবে। এক কথা দুই কথায় অনেক কথা হয়। পার্থা রেড্ডিকে টাকার অফার দেয় যে কত চান, কত দিলে মামলা উঠিয়ে নেবেন। রেড্ডির রাগ ওঠে। আমরা দেখি সে মাথায় এমন করছে। বউ তাকে শান্ত হতে বলে। তার মানে রেড্ডি মাথায় এমন করে বলেই ওরা মারার পর বা মারার সময় মাথায় এমন করছিল। বুঝতে পেরেছেন? মানে কি স্টাইল, কি একেবারে ইউনিক স্টাইল না? রেড্ডি বলে টাকা দিয়ে মানুষ কিনতে পাবি, কিন্তু নেচারকে কিভাবে কিনবি? পলিউশনের কারণে যে ক্ষতি হবে তা কিভাবে থামাবি? যদি দেশই না থাকে, মানুষই না বাঁচে, তাহলে এই বিজনেস দিয়ে কি করবি? টাকা পয়সা দিয়েই কি করবি? রেড্ডির রাগ আর কথার ভাঁজ দেখে তীর্থ গান বের করে। রেড্ডি মামলা উঠিয়ে নিবে না বলে উঠে যেতে লাগে। তীর্থ সামনে এসে ভয় দেখায়, মেরে দিবে যদি তাদের কথা না শোনে। রেড্ডি জাস্ট আঙুল দিয়ে তাকে কাবু করে দেয়। আবে আঙুলের ভর সইতে পারছিস না আর তুই মারবি আমায়? চল রাস্তা ছাড় বলে যাবে। পার্থা বলে আরে মিস্টার রেড্ডি একটু থামুন, এত জলদি কিসের? আমি জানতাম আপনি এমন কিছুই করবেন, এই জন্য আপনার চায়ে আগে মেডিসিন মেরে দিয়েছি। আপনি মনে হয় ভুলে গেছেন আমরা কি নিয়ে কাজ করি। এই সেরেছে। রেড্ডি তো ভয় পেয়ে যায়। ধারানি বলে সরি বন্ধু, তুই যে গ্রিন টি খাস এই কথা আমি ওদের আগেই বলেছি। মানে ধারানি আগেই তাদের কাছে বিক্রি হয়ে গেছে। রেড্ডির এই ব্যাপারটা আরও বেশি খারাপ লাগে। যদি কাছের বন্ধু হয়ে তুই তো জানিস ওর পেটে বাচ্চা। এটা পার্থা বলে এই জন্যই তো ছেড়ে দিচ্ছি, চল যা, সময় হাতে কম, যদি পারিস বাচ্চাকে বাঁচা। রেড্ডি তাড়াহুড়ো করে বের হয়। পয়জনের রিয়াকশন অলরেডি শুরু হয়েছে। রেড্ডি কোনো মতে গাড়ি টান দেয়। আস্তে আস্তে তাদের শরীর কাবু হয়ে আসছে।
হসপিটাল যেতে যেতে তাদের হুঁশে থাকতে হবে, কিন্তু তার ওয়াইফের অবস্থা ভালো না। রেড্ডি তাকে শান্ত থাকতে বলছে। এর মাঝেই সাইড থেকে একটা ট্রাক এসে তাদের মেরে দেয়, যাতে গাড়ি পোল্ট্রি মোল্টি খেয়ে গাছের সঙ্গে লেগে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। নড়াচড়া করার মতো অবস্থা থাকে না। উপর থেকে এরা সামনে এসে দাঁড়িয়ে যায় আর রেড্ডি বউয়ের সঙ্গে এখানেই মারা যায়। এই ঘটেছিল রেড্ডির সঙ্গে। সব শুনে অনুরাগ কি রিয়াকশন দিবে তার মাথা ঘুরতে থাকে, চোখে সর্ষে ফুল দেখে। এমন হচ্ছে কেন? পার্থা বলে, কি ভে, তোকে এতক্ষণ ধরে এসব বলছি, কেন বুঝতে পারিসনি? আমার রাস্তায় যে আসে তাকে আমি রাস্তা থেকে সরিয়ে দিই, যেমন ওদের দিয়েছি। এখন তুই আমার পিছে পড়েছিস, তাই তোকে সরাতে কফির মাঝে মেডিসিন মিশিয়েছি। এদিকে তুই শেষ, ওদিকে ওই তিনজনকে আমি দেখে নিব। অনুরাগের রাগ তো ওঠে, মারতে তো যায় পার্থাকে, কিন্তু সময় নেই। তাড়াতাড়ি হসপিটালে গিয়ে অ্যান্টিডোট নিতে হবে। তাই এখানে সময় নষ্ট না করে অনুরাগ বেরিয়ে পড়ে। কোনো মতে হসপিটালের গেট অব দিয়ে আসে। তারপর দেখি তাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। অনুরাগ থানায় নেই। এই সুযোগ কাজে লাগাতে ওদিকে পার্থার চামচা এদের পার্থার সঙ্গে ভিডিও কল লাগিয়ে উস্কিয়ে দেয়। এরা পার্থাকে দেখে তো চেঞ্জ হয়ে যায়। পার্থাও উস্কাতে থাকে যাতে তারা তার কাছে যায় আর সে তাদের মারতে পারে। পুরুষোত্তম রেড্ডির বাড়িতেই সে তাদের ডাকে। একটু পর সবাই রেগে যায় আর চামচাককে মেরে থানার পুলিশদের চিৎকার করে তিনজন মশান নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। তারপর দরজা ভেঙে এখানে হাজির হয়। পার্থা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। সে পেছন থেকে মেরে তাদের কাবু করে দেয়, তিনজনকে গাছের সঙ্গে বেঁধে ফেলে। অবস্থা দেখে মনে হচ্ছে অনেক কেলিয়েছে, কিন্তু আমাদের দেখানো হলো না কখন কেলালো। যাক, এরা তার পিছু নিয়েছে। তার শাস্তি দিতে যার যার কাছের মানুষদের ধরে এনে তাদের চোখের সামনে মারতে থাকে, যাতে এরা তো কষ্ট পাচ্ছে কিন্তু ভিতরের পুরুষোত্তম কিছু করতে পারছে না। এসবের যদিও কোনো মানে হয় না, তাই গভীরে না গিয়ে পরের সিনে যায়। এরা যখন কিছু করতে পারছেও না, তখনই সেখানে হাজির হয় অনুরাগ। এতক্ষণে হিরোর হিরোগিরি বের হয়। পার্থা সেদিকে লক্ষ্য করতে গিয়ে কখন যে এরা হাত খুলে তার সামনে এসে দাঁড়ায় বুঝতেই পারে না। ব্যাস, তিনজন মিলে তাকে মারা শুরু করে। আকশিকে একটু মার খেতে লাগলে এরা এগিয়ে এসে তাকে বাঁচায়। তারপর তিনজন মিলে তাকে একেবারে গাছের উপর পাঠিয়ে দেয়। পার্থার খেল সেখানেই খতম। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন কোর্টে শুরু হয়। এরা কেন এই খুন করেছে বা তাদের মাঝে যে অন্য শক্তি কাজ করছে, এর প্রমাণ দিতে ডক্টর অনুজা তার রিসার্চ দেখায়। অন্য দেশে এই কেস রয়েছে, সেখানে আদালত তাদের কিভাবে দেখেছে বা এটাও যে পসিবল এসব বোঝায়, যার ফলাফলে জজ সাহেব রায় দেয়। যেহেতু এটা এমন ব্যাপার, প্রমাণও দেখা হলো আর তাদের সঙ্গে ভিকটিমদের কোনো কানেকশন নেই, এসব তাদের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে, তাই তাদের উপর থেকে আপাতত সব মামলা উঠিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু 8 দিন পুলিশ রিমান্ডে থাকবে আর ডক্টর তাদের প্রপার ট্রিটমেন্ট করবে। সঙ্গে পুলিশ এই কেসের আরও খোলাসা করে রিপোর্ট জমা দিবে, তারপর ফাইনাল রায় শোনানো হবে। যেহেতু তাদের ছেড়ে দেওয়া হলো, তো সবাই অনেক খুশি। আর সবার খুশি দেখিয়ে ক্যামেরা কোর্টরুমে রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো মুভির ব্যাপারে আর কি বলবো, নিরুপায় হয়ে এক্সপ্লেন করতে হলো, তাই হয়তো কাহিনী আপনার মনে টাচ নাও করতে পারে। বাকি মুভি থেকে আমাদের অন্তত এটা বোঝা উচিত যে নেচার, আল্লাহর সৃষ্টির আসলে কোনো তুলনা হয় না। এত সুন্দর সাজালো গোছালো সুনিপুণ সৃষ্টির যদি আমরা মানুষরা কদর না করি, এর ভয়াবহ পরিণাম আমাদের ভোগ করতেই হবে। আমাদের অসচেতনতার জন্য, বিজনেসম্যানদের বিজনেসের জন্য, বড়লোকদের টাকার জন্য, যে যার ফায়দার জন্য যেভাবে নেচারের পিছে পড়েছি, যেভাবে পরিবেশ দূষণ, প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি, তাতে বেশি দিন নাই আমাদের অবস্থা করুণ থেকে করুণ হবে। কিভাবে মানুষ আবাদি জমি পুড়িয়ে বাড়িঘর বানাচ্ছে, পুকুর বানাচ্ছে, কিভাবে গাছগুলো কেটে জমি বানাচ্ছে, কিভাবে আমরা নেচারকে অবহেলা করছি, তা একবারও ভাবি না। যদি হাতে সময় থাকে, পরিবেশ রক্ষার জন্য আপনি এক পা এগিয়ে আসুন, যাতে কখনো নিজের বিবেকের কাছে ছোট না হন। এখন থেকে আমরা সাবধান না হলে আমাদের পরের প্রজন্ম গালি দিতে দিতে আমাদের লাশের উপর দিয়ে হাঁটাহাঁটি করবে, তাদের মনে একটুও মায়া আসবে না। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। যাওয়ার আগে ভিডিওর কমেন্ট বক্সে একটু ঘুতোঘাতি দিয়ে যাবেন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিবেন। আর ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন। আর ওপরে যে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।